আজ আমরা অধ্যায় 1 শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি এর চতুর্থ অংশে মূলত শিক্ষা মনোবিজ্ঞানের আধুনিক প্রবণতা এবং কনস্ট্রাকটিভিজম বা নির্মিতিবাদ সম্পর্কে আলোচনা করব। দেখো, শিক্ষা মনোবিজ্ঞানের আধুনিক প্রবণতা সম্পর্কে জানতে গেলে প্রথমেই শিক্ষা শব্দটি আসে। শিক্ষা কি বোঝায়? এই যে জ্ঞান অর্জন করা, কোনো বিষয়ে দক্ষতা অর্জন করা, কোনো কৌশল আয়ত্ত করা, বিভিন্ন নীতি সূত্র এগুলো গঠন করা, এই যে সমাজের ক্ষেত্রে মূল্যবোধ, নৈতিক দৃষ্টিভঙ্গি গঠন এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি গঠন, এই সব কিছুর সঙ্গেই কিন্তু শিক্ষা কথাটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ শিক্ষার মাধ্যমেই আমরা এগুলোকে শিখতে পারি। শিক্ষার পরিবেশে শিক্ষক এবং ছাত্র এরা কিন্তু শিক্ষা প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকে। শিক্ষক কি করেন? শেখান। টিচিং বা শিক্ষণ হলো শিক্ষকের কাজ এবং শিক্ষার্থী কি করে? শেখে। তাই লার্নিং বা শিখন হলো শিক্ষার্থীর কাজ। শিখন প্রকৃতপক্ষে একটা প্রক্রিয়া, যেখানে একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে এবং সক্রিয়ভাবে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণের জন্য কোনো ব্যক্তি বা শিক্ষার্থী অগ্রসর হয়, তাই তো? তাহলে শিখন প্রক্রিয়া সম্পূর্ণ করতে গেলে সক্রিয়তা খুব জরুরি। সেই সক্রিয়তা শারীরিক হতে পারে অথবা মানসিক হতে পারে। যখন কোনো একজন শিক্ষার্থীর ভেতর থেকে কোনো একটা প্রয়োজন সে অনুভব করে, তখন তার প্রভাবে সে ক্রিয়াশীল হয়। তাহলে এই ব্যাপারটাকে বলা হচ্ছে আত্মসক্রিয়তা। তাহলে শিখন প্রকৃতপক্ষে আত্মসক্রিয়তা, যা কোনো একজন শিক্ষার্থীর অভ্যন্তরীণ ক্ষমতা, সামর্থ্য এগুলোকে প্রকাশ করতে সাহায্য করে। শিক্ষাবিদ ইয়র্কম্যান সিম্পসন শিখনের কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। শিক্ষা মনোবিজ্ঞানের আধুনিক প্রবণতা বা আধুনিক শিক্ষা মনোবিজ্ঞানে কয়েকটি বিষয়কে খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে স্থান দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য শিক্ষার্থীর শিখনের রূপ ও প্রকৃতি, স্টুডেন্টস লার্নিং স্টাইল অ্যান্ড অ্যাপ্রোচেস। 2 হলো নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিভিজম বলতে আমরা কি বুঝি। 3 হলো শ্রেণীকক্ষে ছাত্রের বৈচিত্র্য বা স্টুডেন্ট ডাইভার্সিটি ইন ক্লাসরুম। আর 4 হলো শিখনের উপর বিদ্যালয় বহির্ভূত পরিবেশের প্রভাব বা আউট অফ স্কুল ইনফ্লুয়েন্সেস। এই 4টা গুরুত্বপূর্ণ বিষয়কে কিন্তু আধুনিক শিক্ষা মনোবিজ্ঞানে স্থান দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমেই আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষার্থীর শিখনের রূপ ও প্রকৃতি। শিক্ষাবিদ ইয়র্কম্যান সিম্পসনের মতে শিখনের 9টি বৈশিষ্ট্য সম্পর্কে আজ আমরা জানবো। দেখো, শিখনের 9টি বৈশিষ্ট্য কি কি? শিখন হলো ক্রমবর্ধনশীল, ক্রমাগত কিন্তু বর্ধিত হয় বা এগিয়ে চলে শিখন। শিখন হলো সামঞ্জস্য বিধানের প্রক্রিয়া। শিক্ষার্থীর যে পরিবেশে থাকে সেই সামাজিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করতে শেখায় শিখন। শিখন হলো সুসংগঠিত অভিজ্ঞতা, অভিজ্ঞতাকে সুসংহতভাবে গঠন করার প্রক্রিয়াই হচ্ছে শিখন। শিখন হলো উদ্দেশ্যভিত্তিক প্রক্রিয়া, একটা উদ্দেশ্যকে সামনে রেখে সেই লক্ষ্য পূরণের জন্য কিন্তু আমরা এগিয়ে যাই বা শিখি। শিখন হলো বুদ্ধিভিত্তিক সৃজনশীল প্রক্রিয়া। তাহলে নতুন কিছু সৃষ্টি করার জন্য বুদ্ধিকে কাজে আমরা লাগাই এবং তার দ্বারা নতুন কিছু সৃষ্টি করা হয়, একেই বলা হয় শিখন। শিখন হলো সক্রিয়তার সৃষ্টিকারী। তাহলে কোনো কিছু শিখতে গেলে কিন্তু শিক্ষার্থীকে সক্রিয় হতে হবে, শারীরিকভাবেও যেমন সক্রিয় হতে হবে, মানসিকভাবেও সক্রিয় হতে হবে। শিখনে বাস্তব এবং সমাজ উভয় ধরনের ভিত্তি রয়েছে। তাহলে সমাজ থেকেও আমরা যেমন কিছু শিখতে পারি, বাস্তব জীবন থেকেও আমরা শিখতে পারি। শিখন হলো পরিবেশের ফলশ্রুতি। পরিবেশের বিভিন্ন ধরনের বাধা বিপত্তি অতিক্রম করতে শেখায় কে? শিখন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে শেখায় কে? শিখন। শিখন শিক্ষার্থীর আচরণকে প্রকাশ করে। তাহলে শিক্ষার্থীর আচরণ প্রকাশ পায় শিখনের দ্বারা। আধুনিক শিক্ষা মনোবিজ্ঞানে শিক্ষার্থীর শিখনের রূপ এবং প্রকৃতির যেমন গুরুত্ব রয়েছে, ঠিক সেরকম নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিভিজম এরও একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু রয়েছে আধুনিক শিক্ষা মনোবিজ্ঞানে। তাহলে এই যে নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিভিজম বলতে আমরা কি বুঝি? দেখো, বিভিন্ন শিক্ষার্থীরা নিজেদের বিভিন্ন বিচার বুদ্ধি এবং তাদের যে মানসিক প্রতিক্রিয়া এর উপর ভিত্তি করে সমস্ত সংসার বা বিশ্বজগৎ সম্বন্ধে বিভিন্ন বিষয় জানার চেষ্টা করে। একেই বলা হয় শিক্ষা মনোবিজ্ঞানে নির্মিতিবাদ। এই যে শিক্ষা মনোবিজ্ঞানে শিক্ষার্থীর যে ব্যক্তিগত স্বাতন্ত্র্য, আমরা দেখেছি যে এই
পরিবেশে প্রত্যেকজন ব্যক্তি অন্য ব্যক্তির থেকে আলাদা, প্রত্যেক শিক্ষার্থী অন্য শিক্ষার্থী থেকে আলাদা। তাহলে এই যে পৃথক যে ব্যাপারটা, তাকেই বলা হয় স্বাতন্ত্র্য, ব্যক্তিগত স্বাতন্ত্র্য। একে কিন্তু গুরুত্ব দেওয়া হয় শিক্ষা মনোবিজ্ঞানে। ব্যক্তিগত স্বাতন্ত্র্য বলতে কি বোঝায়? ব্যক্তিগত স্বাতন্ত্র্য বলতে বোঝায় শিক্ষার্থীর এই যে শিক্ষা গ্রহণে আগ্রহ কতটা, মনোযোগ কতটা, তার শিক্ষার প্রতি প্রবণতা কতটা, তার মনোভাব কীরকম, তাকে শিক্ষা গ্রহণে প্রেরণা যোগায় কে, এই সমস্ত ব্যাপারে পার্থক্য লক্ষ্য করা যায় বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে। একেই বলা হয় ব্যক্তিগত স্বাতন্ত্র্য। এগুলো দেখা যায় প্রত্যেক শিক্ষার্থীর ক্ষেত্রেই আলাদা। তাই এই যে শিক্ষার্থী যখন প্রকৃতিকে চিনতে শেখে, জানতে শেখে, তখন নিজে থেকেই সে কী করে, তার যে বিভিন্ন ধরনের কৌতূহল সেগুলোকে মেটাবার চেষ্টা করে, এবং এর জন্য তাকে সাহায্য করে কে? শিক্ষক। বিভিন্ন মনোবিজ্ঞানী যেমন পিয়াজে, ডিউই, এডমন্ড হাসারেল, ভাইগটস্কি, জোসেফ প্রমুখ যে মনোবিদরা, তারা নির্মিতিবাদের উপর কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই যে নির্মিতিবাদ, এর কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। শুয়েল 1996 সালে নির্মিতিবাদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে সুস্পষ্টভাবে কিছু ব্যাখ্যা দিয়েছেন। তিনি কি বলেছেন মনোবিদ শুয়েল? তিনি বলেছেন, শিক্ষার্থী শিক্ষণীয় বিষয়কে শুধুমাত্র সংরক্ষণ করে বা মনে রাখে না, সে কিন্তু বিষয়টার কি করে, মনের মধ্যে একটা প্রতিচ্ছবি বা ছবি নির্মাণ করে, একটা চিত্র নির্মাণ করে। একেই বলা হয় নির্মিতিবাদ। বিভিন্ন তাৎপর্যপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে সে নির্বাচন করে বা বাছাই করে, এবং বর্তমানে সে যা শিখতে চাইছে সেটার নিরিখে সে যা অভিজ্ঞতা অর্জন করেছে তার সঙ্গে সেটাকে যুক্ত করে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় যেটা সে শিখছে, কোনো একজন শিক্ষার্থী, তাকে আরও অর্থবহ করার জন্য শিক্ষক হয়তো উল্লেখ করেননি এমন কিছু তথ্য কিন্তু সে তার সঙ্গে যুক্ত করে, এবং এই প্রক্রিয়ায় যেটা শিখছে কোনো একজন শিক্ষার্থী, তাকে মিনিংফুল বা অর্থবহ করে তোলার জন্য বিভিন্ন প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয়, যার ফলে শিক্ষার্থী সক্রিয় হয়ে ওঠে। তাহলে এগুলো হচ্ছে নির্মিতিবাদের বৈশিষ্ট্য। যেমন কয়েকটা উদাহরণ দেওয়া যেতে পারে এ সম্পর্কে। মনে করো বিদ্যালয় বা বাড়ির পরিবেশ দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এখন কি করলে এই দুর্গন্ধ দূর করা যাবে? এখন শিক্ষার্থীদের যদি এই প্রশ্নটা করা হয়, তাহলে তাদের মনে কি হয়, একটা মানসিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এবারে এই প্রতিক্রিয়ার ফলে যে মানসিক ছবি নির্মিত হচ্ছে, সেটা যদি ঠিকঠাক হয়, তাহলে কিন্তু শিক্ষার্থী সেই সমস্যাটার সমাধান করে ফেলতে পারে। আবার মনে করো ছোট একটা চারাগাছ থেকে সতেজ ফুল বা ফলের গাছ যদি পেতে হয়, তাহলে কি প্রক্রিয়াকে কাজে লাগাতে হবে? যখন শিক্ষার্থীকে এই প্রশ্নটা করা হবে, তার মনে একটা মানসিক প্রতিরূপ বা মানসিক একটা ছবি তৈরি হবে, এবং শিক্ষার্থী কি করবে, এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তারা অনেক তথ্যকে সংযুক্ত করে। এমন কিছু তথ্যকে সংযুক্ত করে দেখা যায় সেগুলো তারা কোনো শিক্ষকের মুখ থেকে আগে হয়তো শোনেইনি। তাহলে সেগুলো তার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে সে শিখেছে এবং সেই তথ্যগুলোকে সংযুক্ত করেছে। দেখা যায় যে একজন শিক্ষকের কাছে অনেক ছাত্রছাত্রী পড়ে, তো শিক্ষক তো একইভাবে সবাইকে শেখায়, কিন্তু প্রত্যেক শিক্ষার্থী কি একই রকমভাবে শেখে? না। দেখো, শিক্ষক যে বিষয়টা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করছে, সেটা প্রত্যেক শিক্ষার্থী তার নিজের মতো করে একটা মানসিক ছবি বা প্রতিকল্প তৈরি করে নিচ্ছে এবং নিজের মতো করে বোঝার চেষ্টা করছে। এবং এই যে নিজের মতো করে কোনো একটা বিষয়ের অর্থ আয়ত্ত করা বা নিজের মতো করে জিনিসটাকে মনে রাখার চেষ্টা, এটাই হচ্ছে নির্মিতিবাদের মূল কথা। তাহলে নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিভিজম, কনস্ট্রাক্ট করা বা তৈরি করা বা নির্মাণ করা, ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেল। নির্মিতিবাদে আমরা দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পাই, যার সঙ্গে পরিচিত হওয়া খুবই দরকার। একটা হলো সক্রিয়তা, একটা হচ্ছে বিষয়ের অর্থ। সক্রিয়তা ব্যাপারটা সম্পর্কে আমরা বললাম, কোনো একটা বিষয় যখন কোনো একজন শিক্ষার্থী বোঝার চেষ্টা করে, তখন তাকে কিন্তু সক্রিয় হতে হয়। সেটা মানসিক সক্রিয়তা হতে পারে অথবা শারীরিক বা দৈহিক সক্রিয়তাও হতে পারে। এই সক্রিয়তা না থাকলে কিন্তু শিক্ষার্থী কোনো বিষয় সঠিকভাবে শিখতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে বিষয়ের অর্থ। একটা বিষয় এর উপলব্ধি কিন্তু বিভিন্ন শিক্ষার্থীর কাছে বিভিন্ন হতে পারে। একটাই বিষয়, কিন্তু সেটা বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন রকমভাবে বুঝতে পারে বা উপলব্ধি করতে পারে। এই অর্থ উপলব্ধি শিক্ষার্থীর বিষয়ের প্রেষণা, মনোযোগ, আগ্রহ এগুলোর উপর নির্ভর করে।
শিক্ষার্থী কোনো একটা বিষয়ে যত বেশি মনোযোগ দেয়, সে তত বেশি জানতে পারে এবং শিখতে পারে। আর বিষয়ে মনোযোগ যদি দিতে হয়, তাহলে কি দরকার? শিক্ষার্থীর মধ্যে প্রেরণা সৃষ্টি করা, অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে জানার আগ্রহ সৃষ্টি করা। এক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে প্রেরণা, মনোযোগ, আগ্রহ, এগুলো শিক্ষার্থীকে সক্রিয় করে এবং এই সক্রিয়তার ফলে কিন্তু তারা অর্থ উপলব্ধি করে, যেটা নির্মিতিবাদের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে বোঝা গেল নির্মিতিবাদ এর দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সক্রিয়তা এবং বিষয়ের অর্থ। এবার এই নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিভিজম, একে আধুনিক মনোবিদেরা মূলত দুটো ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ, আর একটা হলো সমাজ নির্ভর নির্মিতিবাদ। ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ বলতে আমরা কি বুঝি? যদি কোনো একটা ব্যক্তির মধ্যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে মানসিক প্রতিকল্প গড়ে ওঠে ব্যক্তির নিজস্বতার ভিত্তিতে, ব্যক্তি নিজেই কিন্তু ওই বিষয়টাকে কেন্দ্র করে একটা মানসিক প্রতিকল্প গড়ে তুলল, তখন তাকে বলা হয় ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ। যেমন একটা উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটা বলতে পারি যে একজন ব্যক্তি, তিনি নিজে কোনো একটা পুস্তক পড়লেন, পড়ে বুঝলেন, বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তিনি কোনো একটা বিষয় সম্পর্কে জানলেন এবং তার মধ্যে একটা মানসিক প্রতিকল্প গড়ে উঠল। তাহলে এটাকে আমরা বলতে পারি ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ, কারণ ব্যক্তির নিজস্ব প্রচেষ্টাতে তার মধ্যে একটা মানসিক প্রতিকল্প তৈরি হচ্ছে। ব্যক্তি নির্ভর নির্মিতিবাদের মধ্যে পিয়াজে, ভন গ্লেসারফেল্ড ইত্যাদি মনোবিদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপর আসি সমাজ নির্ভর নির্মিতিবাদ। এই ব্যাপারটা কি? যখন কোনো একজন ব্যক্তি বা শিক্ষার্থী শ্রেণীকক্ষ, বন্ধু বান্ধব, সমাজের বিভিন্ন ব্যক্তির সঙ্গে বা পরিবারের বিভিন্ন লোকজনের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে মানসিক প্রতিকল্প তৈরি করে, তখন তাকে বলা হয় সমাজ নির্ভর নির্মিতিবাদ। এই সমাজ নির্ভর নির্মিতিবাদের ক্ষেত্রে ভাইগটস্কির নাম বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। শিশুর বৌদ্ধিক বিকাশের ভিত্তি হিসেবে ভাইগটস্কি সামাজিক আদান প্রদান এবং কৃষ্টি এর ভূমিকাকে প্রধান বলে মনে করতেন। তিনি মনে করতেন যে এই বৌদ্ধিক বিকাশের দুটো ভিত্তি আছে। একটা জৈবিক ভিত্তি, যেখানে মস্তিষ্কের বৃদ্ধি ঘটে এবং বিকাশ ঘটে, আর একটা হলো সামাজিক ও কৃষ্টিমূলক ভিত্তি, যেখানে সামাজিক ও কৃষ্টিমূলক পরিমণ্ডল কোনো একজন শিক্ষার্থী বা ব্যক্তির বিকাশের ধারাকে স্থির করে। কোনো একজন শিক্ষার্থীর মধ্যে, সেটা ব্যক্তিগতই হোক বা সমাজভিত্তিক প্রতিকল্প তৈরির ক্ষেত্রেই হোক, শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এক্ষেত্রে শিক্ষকেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ছাত্র বা শিক্ষার্থীর মধ্যে নির্মিতি সৃষ্টির ক্ষেত্রে বা প্রতিকল্প সৃষ্টির ক্ষেত্রে। তাহলে শিক্ষকের কর্তব্যগুলো কি কি, সেগুলো আমরা একটু দেখে নিই। শিক্ষার্থীর রুচি, আগ্রহ, সামর্থ্য, বয়স, এগুলোর দিকে লক্ষ্য রেখে বিভিন্ন অভিজ্ঞাপত্র বা প্রশ্নগুচ্ছ তৈরি করে শিক্ষার্থীদের সামনে উপস্থিত করতে হবে শিক্ষককে। শিক্ষার্থীর মধ্যে বিষয়ের উপর কতটুকু কি ধরনের মানসিক প্রতিকল্প তৈরি হচ্ছে তা মূল্যায়ন করে দেখা উচিত, এবং এক্ষেত্রে কিন্তু শিক্ষকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই যে অভিজ্ঞাপত্র বা প্রশ্নগুচ্ছ বা ইন্টারভিউর ক্ষেত্রে শিক্ষকের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নেওয়া প্রয়োজন। কোনো একজন শিক্ষার্থী তার জ্ঞান ভাণ্ডার সম্বন্ধে, মানে সে কতটা শিখেছে বা কতটা জানে, সেটা সম্পর্কে কিন্তু শিক্ষকের সঠিক ধারণা থাকা খুব প্রয়োজন। আর শিক্ষকের মধ্যে যদি বিষয়ের সঠিক প্রতিকল্প তৈরি না হয়, শিক্ষকের মধ্যেই যদি বিষয়টা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে তার সংশোধন করা প্রয়োজন এবং শিক্ষার্থীকে সঠিকভাবে পরিচালিত করা শিক্ষকের কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষার্থীকে উদ্দীপিত করা, তার মতামতকে মর্যাদা দেওয়া, এগুলো কিন্তু শিক্ষকের দায়িত্বের মধ্যেই পড়ে। শিক্ষককে শিক্ষার্থীদের কথা শোনার কিন্তু অভ্যেস করতে হবে। শিক্ষার্থীদের মতামত থেকে তার জ্ঞানের অবস্থাটা জানা যেতে পারে, যার ভিত্তিতে তার জন্য বিভিন্ন ব্যক্তিকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি নৈবর্তিকভাবে পরিকল্পনা করা যেতে পারে। তাহলে নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিভিজম সম্পর্কে আমরা একটা স্বচ্ছ ধারণা পেলাম। এরপরে আমরা আসি দেখো শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বৈশিষ্ট্যের পার্থক্য। এই বিষয়টিকেও কিন্তু আধুনিক শিক্ষা মনোবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। একটি শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের ছাত্রের সমাবেশ ঘটে, তাহলে তাদের ক্ষেত্রে পার্থক্য তো নিশ্চয়ই বিদ্যমান। একেই বলা হয় ব্যক্তি স্বাতন্ত্র্য। বিকাশের বিভিন্ন স্তরে দেখা যায় যে
মিল যেমন অনেক আছে, সেরকম শিক্ষার্থীদের মধ্যে পার্থক্যও কিন্তু খুব একটা কম নয়। এই পার্থক্যটা বিভিন্ন রকমের হতে পারে। দৈহিক পার্থক্য, মানসিক, মেজাজগত, সামাজিক, প্রক্ষোভগত, শিক্ষাগত বিভিন্ন ধরনের বৈচিত্র্য বা পার্থক্য শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করা যায়। এর মধ্যে মূলত আমরা আজ দেখব দৈহিক বৈচিত্র্য, মানসিক বৈচিত্র্য এবং বিভিন্ন প্রকার প্রাক্ষোভিক বৈচিত্র্য সম্পর্কে। দৈহিক বৈচিত্র্যের মধ্যে দেখা যায় শিক্ষার্থীদের মধ্যে ওজনের পার্থক্য দেখা যায়, উচ্চতার পার্থক্য দেখা যায়, অঙ্গ প্রত্যঙ্গের পার্থক্য দেখা যায়, দৈহিক শক্তির পার্থক্য দেখা যায়, কর্মক্ষমতার পার্থক্য দেখা যায়। সবাই একইভাবে কিন্তু কাজ করতে পারে না। দেহ সঞ্চালনগত পার্থক্য দেখা যায়। কেউ একটুতেই হাত পা ছুটতে শুরু করে, আবার কেউ চুপচাপ বসে থাকাটাই বেশি পছন্দ করে। আর আকার অবয়বের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের পার্থক্য লক্ষ্য করা যায়। মানসিক যে বৈচিত্র্য বা মানসিক পার্থক্য, এটাও কিন্তু বিভিন্ন ধরনের হয়। যেমন দেখো, প্রত্যক্ষণের পার্থক্য। প্রত্যক্ষণ বলতে আমরা কি বুঝি? প্রত্যক্ষণ হচ্ছে সংবেদনের অর্থযুক্ত রূপ। সংবেদন কি? সংবেদন হচ্ছে যে বিভিন্ন ইন্দ্রিয় দিয়ে কোনো বিষয়কে অনুভব করা, চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা। কিন্তু প্রত্যক্ষণ কি? প্রত্যক্ষণের ক্ষেত্রে বিভিন্ন ইন্দ্রিয় একত্রে ব্যবহৃত হয় এবং আমরা গোটা বিষয়টা সম্পর্কে একটা কিন্তু সামগ্রিক ধারণা লাভ করা যায়। এটাকেই বলা হয় প্রত্যক্ষণ। তো দেখা যায় যে কোনো একজন ছাত্র বা শিক্ষার্থী কোনো একটা বিষয়কে খুব পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করে, কিছুই তার চোখ এড়িয়ে যায় না। কেউ আবার হালকা হালকা ওপরে ওপরে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেগুলো দেখে নেয় এবং মন্তব্য করে। কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী, তাদের প্রত্যক্ষণ দেখা যায় মাঝারি ধরনের। তারা কিছু দেখে, আবার অনেক কিছুই কিন্তু দেখে না, বাদ পড়ে যায়। তাহলে এই প্রত্যক্ষণের পার্থক্য দেখা যায় ছাত্রদের মধ্যে। এবার দেখো, ভাবমূর্তিগত লক্ষ্য। যখন কোনো একটা বস্তুকে আমরা দেখি বা প্রত্যক্ষণ করি, তখন তার একটা ছবি আমাদের সামনে ফুটে ওঠে। তাহলে এই যে কোনো একটা বস্তু দেখে তার ছবিটা ফুটে উঠছে কিভাবে, তার কিন্তু বিভিন্নতা লক্ষ্য করা যায় বিভিন্ন ছাত্রের মধ্যে। বিভিন্ন শিক্ষার্থীর কাছে বিভিন্ন রকমভাবে কিন্তু ছবি ফুটে ওঠে। কারো কাছে খুব স্পষ্ট, কারো কাছে একটু হালকা। স্মরণ ক্রিয়ারও পার্থক্য লক্ষ্য করা যায় বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে, বা মনে রাখার ক্ষমতার পার্থক্য। দেখো, এই যে মনে রাখার ক্ষমতা বা স্মরণ ক্রিয়া, একে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, মূলত 3 ভাগে ভাগ করতে পারি: শিখন, সংরক্ষণ এবং পুনরুদ্রেক। এবং এই প্রত্যাভিজ্ঞা হচ্ছে পুনরুদ্রেকেরই একটা অংশ। শিখন বলতে আমরা কি বুঝি? দেখো, যে কোনো জিনিস শেখা, সেটা হচ্ছে শিখন। সংরক্ষণ অর্থাৎ সেটা সংরক্ষিত হয়ে মস্তিষ্কে থেকে গেল। পুনরুদ্রেক, পুনরুদ্রেক বা রিকল মানে আবার করে মনে করা, তাকে বলা হয় পুনরুদ্রেক। আর এই যে প্রত্যাভিজ্ঞা, এটা পুনরুদ্রেকেরই একটা অংশ, এটাকে বলা হয় রিকগনিশন। প্রত্যাভিজ্ঞার অর্থ হচ্ছে চেনা বা রিকগনিশন। যেমন যদি কোনো শিক্ষার্থীকে প্রশ্ন করা হয় যে কোন মনোবিজ্ঞানী সামাজিক নির্মিতিবাদের কথা বলেছেন, তাহলে প্রথমে শিক্ষার্থীর হয়তো মনে হলো ব্রুনার, কিন্তু সঙ্গে সঙ্গে এবার মনে হলো না, এটা ঠিক নয়। আবার তার মনে পড়লো ভাইগটস্কি, এবারে মনে হলো না, এটাই ঠিক, ভাইগটস্কিটাই ঠিক, ব্রুনারটা ঠিক নয়। কারণ সে নামটা ঠিকঠাক চিনতে পেরেছে। এই যে চিনতে পারা, এটাকেই বলা হয় রিকগনিশন বা প্রত্যাভিজ্ঞা। এই রিকগনিশন বা প্রত্যাভিজ্ঞা ছাড়া কিন্তু পুনরুদ্রেক বা রিকল এটা অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু স্মৃতি সম্পর্কিত আধুনিক তত্ত্বে এই প্রক্রিয়া বা প্রত্যাভিজ্ঞা বা রিকগনিশনকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। যাই হোক, তাহলে দেখা যায় যে বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে এই যে স্মরণ ক্রিয়া বা মনে রাখা, এর কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায়। কেউ খুব ভালো মনে রাখতে পারে কিন্তু শিখতে দেরি করে, আবার কেউ খুব তাড়াতাড়ি শেখে কিন্তু বেশি দিন সেই ব্যাপারটা মনে রাখতে পারে না। বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে ধারণার পার্থক্য লক্ষ্য করা যায়। ধারণা কি? ধারণা হচ্ছে কোনো একটা বিষয় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান, যেটা একই ধরনের বিষয়কে একই শ্রেণীভুক্ত করতে এবং বিভিন্ন বিষয়কে পৃথক করতে সাহায্য করে। এটি দুটো প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদিত হয়: বিশ্লেষণ এবং সংশ্লেষণ। এই যে দুটো প্রক্রিয়া, এই দুটো প্রক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন শিক্ষার্থীর ক্ষেত্রে পার্থক্য লক্ষ্য করা যায়, যার ফলে ধারণার মধ্যেও কিন্তু পার্থক্য ঘটে। অনুরাগের পার্থক্য। অনুরাগ কি? অনুরাগ হচ্ছে একটা বিশেষ ধরনের মানসিক প্রক্রিয়া, যেটা শিখনে খুব গুরুত্বপূর্ণ। যেমন দেখো, সমবয়সী দুজন রয়েছে, একজন শিক্ষার্থী দেখা যায় অঙ্কে অনুরাগ রয়েছে, আবার অন্যজন শিক্ষার্থীর ইংরেজিতে অনুরাগ রয়েছে, বা ইংরেজির প্রতি তার বেশি ভালোবাসা রয়েছে বা অ্যাটাচমেন্ট রয়েছে। তাহলে এক্ষেত্রে পার্থক্য লক্ষ্য করা যায় অনুরাগের ক্ষেত্রে। বুদ্ধির পার্থক্য। শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধিরও পার্থক্য লক্ষ্য করা যায়।
বুদ্ধি পরিমাপ করা হয় বুদ্ধাঙ্ক দ্বারা বা আইকিউ বা ইন্টেলিজেন্ট কোশেন্ট। বুদ্ধাঙ্ক কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে বেশি হলে দেখা যায় তার পারদর্শিতাও কিন্তু একইভাবে বাড়ে। বিশেষ ক্ষমতারও পার্থক্য লক্ষ্য করা যায় বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে। যেমন কোনো শিক্ষার্থী সঙ্গীতে খুব ভালো, কেউ খেলাধুলায় খুব ভালো, কারো বা সাহিত্যে দেখা যায় সে খুব ভালো। আবার মনোযোগের পার্থক্যও কিন্তু দেখা যায় বিভিন্ন শিক্ষার্থীর ক্ষেত্রে। শিক্ষার্থীর মনোযোগের যে পরিসর, সঞ্চালন ইত্যাদি ক্ষেত্রে পার্থক্য দেখা যায়, যেটা শিক্ষা ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে। শিক্ষার্থীদের মধ্যে প্রাক্ষভিক বৈচিত্র্য কিন্তু লক্ষ্য করা যায়। বিভিন্ন শিক্ষার্থীর মেজাজ বিভিন্ন হয়, সবার মেজাজ কিন্তু একরকম হয় না। আবার ব্যক্তিত্বের সংলক্ষণের পার্থক্যও লক্ষ্য করা যায়। কোনো শিক্ষার্থী অন্তর্মুখী হয়, সে কোনো কিছু প্রকাশ করতে চায় না। কেউ বহির্মুখী হয়, সবকিছুই বলাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আবার এই দুই রকমের যে মাঝামাঝি বৈশিষ্ট্য, অন্তর্মুখীও না আবার বহির্মুখীও না, এই ধরনের বৈশিষ্ট্যকে বলা হয় অ্যাম্বিভার্ট চরিত্র, যেগুলো শিক্ষার্থীর পঠন পাঠনের উপর কিন্তু প্রভাব ফেলে। এরপর আসি আমরা শিক্ষাগত বৈষম্য বা এডুকেশনাল ইনইকুয়ালিটিসে। দেখো, শিক্ষামূলক বৈষম্য বলতে কি বোঝায়? বিদ্যালয়ে যে বিভিন্ন পাঠ্য বিষয় সংক্রান্ত জ্ঞান অর্জনের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন ধরনের পারদর্শিতা অর্জন করে। কেউ খুব কম সময়ে শেখে, আবার কারোর শিখতে অনেক বেশি সময় লাগে। এই যে শিক্ষাগত বৈষম্য, এটা কিন্তু অনেক কারণে হতে পারে। সুযোগের অভাবে হতে পারে, আবার দেখা যায় অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে সুযোগ আছে কিন্তু মনোযোগের অভাব, সে কারণেও কিন্তু শিক্ষাগত বৈষম্য তৈরি হতে পারে। শ্রেণীকক্ষে ছাত্রদের মধ্যে বৈষম্য এবং বৈচিত্র্য খুব স্বাভাবিক ব্যাপার। প্রত্যেক শিক্ষার্থী তো একই রকম হতে পারে না, তারা বিভিন্নভাবে বড় হয়, বিভিন্ন সামাজিক পরিবেশে বড় হয়, বিভিন্নভাবে লালিত পালিত হয়। তাহলে এক্ষেত্রে বিদ্যালয়ের কাজ কি? বিদ্যালয়ের কাজ হলো এই যে বিভিন্ন ধরনের যে বৈষম্য এবং বৈচিত্র্যপূর্ণ শিক্ষার্থী রয়েছে, তাদের নিজস্ব সামর্থ্য অনুযায়ী প্রত্যেকের জন্য উপযুক্ত পঠন পাঠনের ব্যবস্থা করা। রিচার্ড লার্নার তিনি 1991 সালে তার যে বিকাশের ধারণার সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৈষম্যের মধ্যে যে সামঞ্জস্য বিধান, এর কথা তিনি বলেছেন। ডাল্টন পরিকল্পনাতে শিক্ষার্থীদের ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ব্যক্তি স্বাতন্ত্র্যের পরিপূর্ণ বিকাশের দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে, এবং এর জন্যই কিন্তু বর্তমানে এই যে বিভিন্ন পদ্ধতিগুলো, প্রজেক্ট, সমস্যা সমাধান, স্বশিক্ষণ বা নিজেই শেখা ইত্যাদি পদ্ধতিগুলোতেও কিন্তু ব্যক্তিগত বৈষম্যের নীতিগুলোকেই কাজে লাগানো হয়েছে। আধুনিক শিক্ষায় শিক্ষার্থীকে তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন সহ পাঠ্যক্রমিক কার্যাবলীতে নিযুক্ত করা হচ্ছে এবং এর একটা গুরুত্ব রয়েছে। তাই শিক্ষার্থীরা পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা, গান, আবৃত্তি, বিতর্ক, কুইজ, তাৎক্ষণিক বক্তৃতা ইত্যাদিতে নিজেদের দক্ষতা প্রমাণ করার সুযোগ পাচ্ছে। আধুনিক শিক্ষা ব্যবস্থাতে শিক্ষার্থীদের মধ্যে যে বৈচিত্র্যকে ভিত্তি করে তাদের সর্বাঙ্গীন বিকাশের দিকে নজর যাতে দেওয়া যায় তার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও অবসর সময় যাপনের শিক্ষা দেওয়াও কিন্তু আধুনিক শিক্ষার একটা অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। বিভিন্ন ব্যতিক্রমী শিক্ষার্থীর মধ্যে কারা পড়ে? উচ্চ বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থী, যাদের মেধা বা বুদ্ধাঙ্ক 140-এর ওপর। এছাড়াও নিম্ন বুদ্ধিসম্পন্ন এবং শিখনে অসুবিধা সম্পন্ন যে শিক্ষার্থী, তাদেরকে বলা হয় ব্যতিক্রমী শিক্ষার্থী। এই সমস্ত শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একত্রে পাঠদান করা হচ্ছে, কিন্তু এদের শনাক্ত করে বা এদের চিহ্নিত করে তাদের চাহিদা এবং সামর্থ্যের কথা বিবেচনা করে তাদের জন্য বিশেষ ধরনের পাঠ্যক্রম, প্রযুক্তির ব্যবহার সহ পাঠদান পদ্ধতি এবং মূল্যায়নের ব্যবস্থা যাতে শিক্ষকরা করেন তার উপর কিন্তু গুরুত্ব আরোপ করা হচ্ছে। শ্রেণীকক্ষে শিক্ষার্থীর দৈহিক বা দেহগত, মানসিক এবং প্রাক্ষভিক বা ইমোশনাল বৈচিত্র্যকে ভিত্তি করে যদি পাঠ্যক্রম পদ্ধতি তৈরি করা হয়, শিক্ষা দান করা হয় এবং সহ পাঠ্যক্রমিক কার্যাবলীকে অন্তর্ভুক্ত করা হয়, মূল্যায়নের ব্যবস্থা করা হয়, তাহলে শিক্ষণ এবং শিখন দুটোই কিন্তু সার্থক হবে। তাহলে শিক্ষাগত বৈষম্য থাকা সত্ত্বেও কিভাবে শিক্ষণ এবং শিখন উভয়কেই সার্থক করা যায় সে সম্পর্কে আধুনিক মনোবিজ্ঞানে বিস্তৃত আলোচনা করা হয়েছে। আধুনিক শিক্ষা ব্যবস্থায় বলা হচ্ছে যে শিক্ষার্থী শুধুমাত্র বৌদ্ধিক বিষয়ের উপর নজর দিলেই চলবে না, অন্যান্য ধরনের বিকাশগুলো যাতে সঠিকভাবে হয় তার দিকেও সমান দৃষ্টি রাখা বিদ্যালয়গুলোর অন্যতম কর্তব্য।
এই যে বৈষম্য, এই বৈষম্য কিন্তু বিভিন্ন ধরনের লক্ষ্য করা যায়। তার মধ্যে মূলত সামাজিক বৈষম্য এবং কৃষ্টিমূলক বৈষম্যগুলো সম্পর্কে আমরা এখানে একটু দেখব। সামাজিক বৈষম্য বলতে আমরা কি বুঝছি? কোনো একজন শিক্ষার্থীর যে আচরণ সেটা প্রধানত নিয়ন্ত্রিত হয় পরিবার এবং সমাজের নিয়ম অনুযায়ী। প্রথমে একজন শিশুর আচরণ তার পরিবারের বাবা, মা, আত্মীয় পরিজনদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরপর যখন বড় হয়, বিদ্যালয়ে ঢোকে, তখন বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা আরম্ভ করে। ফলে তার আচরণের উপর কিন্তু সামাজিক উপাদানগুলোরও প্রভাব পড়ে। এর ফলে শিক্ষার্থীর আচরণগত বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তাদের কাজের অভ্যেসের পার্থক্য দেখা যায়, আচার আচরণের কৌশলগত পার্থক্য লক্ষ্য করা যায়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের প্রতি মনোভাবের পার্থক্যও লক্ষ্য করা যায় সমাজের এই প্রভাবের ফলে। এবং এটি তার পঠন পাঠনের উপরও কিন্তু প্রভাব বিস্তার করে। দেখা যায় যে বাবা, মা এবং আত্মীয় পরিজনদের মধ্যে যদি পারস্পরিক সম্প্রীতি থাকে, তাহলে কিন্তু শিক্ষার্থীর শিক্ষার উপর তার ইতিবাচক প্রভাব পড়ে। কিন্তু যদি এখানে সম্পর্ক আশানুরূপ না হয়, তাহলে তার পঠন পাঠনে নেতিবাচক প্রভাব পড়ে। আগে আমাদের দেশে একান্নবর্তী পরিবার ছিল। তাহলে শৈশব থেকেই বা ছোটবেলা থেকেই বাচ্চারা সহযোগিতা, সহমর্মিতা এই সমস্ত বোধগুলো তাদের মধ্যে জেগে উঠত। কিন্তু এখন এই বড় বড় পরিবার ভেঙে সব নিউক্লিয়ার ফ্যামিলি, ফলে শিশুরা প্রচণ্ড আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকতেই অভ্যস্ত হয়ে পড়ছে। ফলে সমাজের প্রতি তাদের যে একটা কর্তব্য রয়েছে, সে সম্পর্কে কিন্তু আর কোনো চিন্তাভাবনা তাদের মনে স্থান পাচ্ছে না। এই জন্যই কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থাও অনেকটা যান্ত্রিক এবং ত্রুটিপূর্ণ হয়ে যাচ্ছে এবং শিক্ষার্থীদের সঠিকভাবে সামাজিক এবং প্রাক্ষবিক বিকাশ হচ্ছে না। যদিও প্রতিটি শিক্ষা মনোবিজ্ঞানীর মতে সর্বাঙ্গীন বিকাশই কিন্তু হলো প্রকৃত শিক্ষা। তাহলে এই সামাজিক বৈষম্য শিশুদের শিক্ষার উপর প্রভাব বিস্তার করছে। আর কৃষ্টিমূলক বৈষম্য কি? দেখো, এই যে কৃষ্টির পার্থক্য, এটা কিন্তু শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে না। এটা জাতি, ধর্ম, সমাজ, স্থান এগুলোর উপরও নির্ভর করে। একই শ্রেণীতে বিভিন্ন জাতির, ধর্মের এবং বংশের বিভিন্ন শিক্ষার্থীরা একত্রিত হয় এবং বেড়ে ওঠে। ফলে তাদের মধ্যে কিন্তু কৃষ্টিগত বৈষম্য দেখা যায় এবং এর প্রভাব শিক্ষাক্ষেত্রেও দেখা যায়। সুতরাং শিক্ষকদের শিক্ষণ এবং শিক্ষণকে যদি সার্থক করে তুলতে হয়, তাহলে বিদ্যালয় এর বাইরের পরিবেশের কথাও কিন্তু স্মরণ রাখতে হবে বা মনে রাখতে হবে। এবং এর জন্য শিক্ষকদের জানতে হবে শিক্ষার্থী কোন পরিবেশ থেকে আসছে, তারা কোন সমাজে বাস করছে, তাদের গৃহের পরিবেশ কীরকম, বাবা, মা, অভিভাবকদের শিক্ষাগত যোগ্যতা কতখানি, শিক্ষার্থীর উপর বাবা মার প্রভাব কীরকম, শিক্ষার্থী ক্লাসের বাইরে কী ধরনের সঙ্গী সাথীদের সঙ্গে মেলামেশা করে। এছাড়াও সহপাঠক্রমিক বিভিন্ন কার্যাবলী যেমন খেলাধুলা, গান, বাজনা, আবৃত্তি এগুলোর সঙ্গে সে কোনোভাবে যুক্ত কিনা। তাহলে দেখা যাচ্ছে শ্রেণীকক্ষে যে বিভিন্ন শিক্ষার্থী বা শিক্ষার্থীদের যে বৈচিত্র্য এবং বিদ্যালয় বহির্ভূত পরিবেশের যে প্রভাব, এই দুটোরই প্রভাব রয়েছে শিক্ষণ এবং শিক্ষণের ক্ষেত্রে। তাই এই দুটো দিকের কথা বিবেচনা করে যদি পাঠ্যক্রম তৈরি করা যায়, পাঠদান করা যায়, মূল্যায়ন ব্যবস্থা নির্ণয় করা যায়, তাহলে কিন্তু শিক্ষার উদ্দেশ্যগুলো অনেকটা সফল করা সম্ভব হবে বলেই মনে হয়। তাহলে আজ এই পর্যন্তই থাক। আমাদের প্রথম চ্যাপ্টার আজকে শেষ হলো। পরদিন আমরা এই যে ফার্স্ট চ্যাপ্টারের উপরে বিভিন্ন এমসিকিউর যে প্রশ্নগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করব। তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। সঙ্গে থেকো। ধন্যবাদ।